আয়ারল্যান্ডের মাফিয়ারা জানতোই না সাধারণ দেখতে এই মানুষটি আসলে একজন অবসরপ্রাপ্ত নেভি অফিসার। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের নায়ক রককে। রক একজন বুদ্ধিমান, শক্তিশালী ও সাহসী মানুষ। তিনি ছিলেন আমেরিকার নেভির একজন কর্মকর্তা। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর আজ তিনি অবসর নিয়েছেন। তাই বহু বছর পর নিজের জন্মভূমিতে ফিরে আসছেন তিনি। রকের বাড়ি ছিল সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি সুন্দর দ্বীপে। মূলত তার পোস্টিং ছিল আমেরিকায়, কিন্তু এই দ্বীপটিতেই ছিল তার আসল বাড়ি। প্রায় 10 বছর পর রক যখন নিজের দ্বীপে ফিরে আসে, তখন সে দেখতে পায় দ্বীপটি অনেকটাই বদলে গেছে। সেখানে একটি বিশাল কারখানা ছিল, যেখানে দ্বীপের অধিকাংশ মানুষ কাজ করত, কিন্তু সেই কারখানাটি বন্ধ হয়ে পড়ে আছে। কারখানার সঙ্গে রকের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়েছিল, তাই সেটিকে বন্ধ অবস্থায় দেখে সে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। সেখান থেকে রক যখন নিজের বাড়ির দিকে যাচ্ছিল, তখন দ্বীপের ইন্সপেক্টর তার সামনে এসে দাঁড়ায়। ইন্সপেক্টর রককে চিনতে পারে, কারণ দ্বীপের প্রায় সবাই জানতো যে রক নেভিতে চাকরি করে। ইন্সপেক্টর তাকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রক রাজি না হলেও পরে গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পর তারা রকের বাড়িতে পৌঁছে যায়। রকের বাড়িতে ছিল বেশ বড়। সেখানে তার পরিবারে আরো কয়েকজন সদস্য থাকতো। তার বাবার নাম অ্যান্থনি। তিনি ছিলেন সরকারি চাকরিজীবী, অবসর নিয়েছেন। তার মা, যিনি একজন গৃহিণী। তার বোন এলিসা দ্বীপের একটি ছোট্ট দোকানে কাজ করত। আর ছোট ভাই জয় ছিল মাত্র 14 বছরের কিশোর। দীর্ঘ 10 বছর পর রককে ফিরে পেয়ে পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে যায়। এলিসার স্বামী মারা গিয়েছিল, তাই সে তার সন্তান জয়কে নিয়ে বাবা মায়ের সঙ্গেই রাতে সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। তখন জয় রকের কাছে এসে নানা ধরনের দুষ্টুমি শুরু করে দেয়। ছেলেটি ছিল ভীষণ দুষ্টু এবং কারো কথা খুব একটা শুনতো না। বাড়িতে জায়গা কম থাকায় রক এতদিন বাইরে থাকাকালীন জয় রকের ঘরেই থাকতো। তাই রক ফিরে আসার পর জয় ভয় পাচ্ছিল যে এবার তাকে ঘরটি ছেড়ে দিতে হবে। পরদিন সকালে রক নিজের বাড়িতে কিছু কাজ করছিল, ঠিক তখনই তার ছোটবেলার বন্ধু রে একটি ট্রাক নিয়ে যে সেখানে আসে। দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ায় তারা দুজনেই বেশ খুশি হয়ে যায়। তারা বসে পুরোনো দিনের স্মৃতিচারণ করতে থাকে। একসময় রে রককে জানায় রক দ্বীপ ছেড়ে যাওয়ার পর সে মাদকাসক্ত হয়ে পড়েছিল। প্রায় 2 বছর নিজের সঙ্গে যুদ্ধ করে অবশেষে সেই নেশা থেকে সে বেরিয়ে আসে। এখন সে একজন ট্রাক ড্রাইভার এবং শান্তিপূর্ণ জীবনযাপন করছে। কিছুক্ষণ পর রক তার পুরনো বন্ধুদের সঙ্গে খেলতে যায়। সেখানে আসে শ্যাম। শ্যাম ছিল দ্বীপের সবচেয়ে ধনী পরিবারের ছেলে, প্রচন্ড অহংকারী স্বভাবের কারণে অন্যদের সঙ্গে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তবে রকের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। শ্যামের নিজের একটি ক্যাসিনো ছিল, যা এই দ্বীপে অবস্থিত। কিছুক্ষণ পর শ্যাম তার ক্যাসিনো কয়েকজন কর্মীকে নিয়ে সেখানে আসে। সে রক ও তার বন্ধুদের একটি খেলায় অংশ নিতে বলে। রকও রাজি হয়ে যায় এবং খেলা শুরু করে, কিন্তু খুব দ্রুতই বোঝা যায় এটি সাধারণ কোনো খেলা নয়। শ্যাম ও তার লোকজন নিয়মিত প্রতারণা করছিল। রকের বন্ধুরা বিষয়টি নিয়ে কয়েকবার ঝামেলা জড়িয়ে পড়লেও রক তখনও ব্যাপারটিকে নিছক খেলা হিসেবে দেখছিল। শেষ পর্যন্ত শ্যাম ও তার লোকজন প্রতারণা করে খেলায় জিতে যায়। বিদায় নেওয়ার সময় শ্যাম রক ও তার নিজের বন্ধুদের ক্যাসিনোতে আসার আমন্ত্রণ জানায়। কিছুক্ষণ পর রকও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দ্বীপের অন্য প্রান্তে রকের ভাগ্নে জয় তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছিল। তার বন্ধুরা মাদক সেবন করছিল এবং জোর করে জয়কেও সেগুলো চেষ্টা করতে বলেছিল। রক দূর থেকে বিষয়টি দেখে ফেলে। পরে সে জয়কে ডেকে এসব থেকে দূরে থাকতে বলে, কিন্তু জয় তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। রাতে রক তার বন্ধুদের সঙ্গে শ্যামের ক্যাসিনোতে পৌঁছায়। ক্যাসিনোটি ছিল বিশাল এবং অত্যন্ত সুন্দরভাবে সাজানো। সেখানে প্রচুর মানুষ ভিড় করছিল। দ্বীপের অনেক মানুষই তখন বিনোদনের জন্য আসতো। শ্যাম আগে থেকেই রকের আসার কথা জানতো, তাই নিরাপত্তা রক্ষাকারী রক ও তার বন্ধুদের সরাসরি শ্যামের কাছে নিয়ে যায়। শ্যাম হাসি মুখে তাদের বলে আজকের সব খরচ তার পক্ষ থেকে, তারা যেন ইচ্ছামতো আনন্দ করতে পারে। একথা শুনে রক ও তার বন্ধুরা খুব খুশি হয়ে যায়। তারা পানীয় নেয়, আনন্দ করে এবং বিভিন্ন খেলায় অংশ নিতে থাকে। একসময় রকের বন্ধুরা তাকে একটি ভিআইপি রুমে নিয়ে যায়। সেখানে একজন মেয়ে আসছিল, একজন লোক বসে সেটা দেখছিল। প্রথমে রক এই পরিবেশটি উপভোগ করছিল, কিন্তু হঠাৎ মেয়েটির দিকে তাকিয়ে সে থমকে যায়, কারণ মেয়েটি ছিল তার স্কুল জীবনের পুরনো বন্ধু নিকোল। কিছুক্ষণ পর নিকোল রককে চিনতে পারে। লজ্জায় সে সেখান থেকে চলে যায়। এরপর রক আবার তার বন্ধুদের সঙ্গে ফিরে আসে। ক্যাসিনোতে একটি জোয়ার টেবিলে বসার পর রকের সন্দেহ হতে শুরু করে, তার মানে প্রতারণা হচ্ছে। সে ডিলারের সঙ্গে তর্ক শুরু করে, কিন্তু ডিলার কোনোভাবে তার কথা মানতে চায় না। তখন রক সবাইকে বড় অঙ্কের টাকা বাজি ধরতে বলে। এরপর সে এমনভাবে পুরো বিষয়টি ধরিয়ে দেয়, সবাই বুঝতে পারে ডিলার ও তার লোকজন আগে থেকে ফলাফল ঠিক করে রেখেছিল। এতে সবাই তাদের টাকা ফেরত চাইতে শুরু করে। পরিস্থিতি খারাপ বুঝে ডিলার ও নিরাপত্তা রক্ষাকারীরা পালানোর চেষ্টা করে। রক ও তার বন্ধুদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের মারামারি শুরু হয়ে যায়। রক নিজে একজন অবসরপ্রাপ্ত নেভি অফিসার হওয়ার একাই বেশ কয়েকজনের সঙ্গে লড়াই করতে থাকে। ঠিক তখন শ্যামের প্রধান নিরাপত্তা রক্ষী বেঞ্জামিন সেখানে আসে। সে বৈদ্যুতিক শক দেওয়ার অস্ত্র দিয়ে রককে আঘাত করে। রক অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর রক
নিজেকে অন্য একটি জায়গায় দেখতে পায়। তার চারপাশে ছিল শ্যামের লোকজন। বেঞ্জামিন রকের নেভির পরিচয়পত্র খুলে নেয় এবং তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু রক সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে। বেঞ্জামিন ছুরি দিয়ে তাকে আক্রমণ করে এবং গুরুতর আহত হয়ে যায়। রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। তবে রক তখনও জীবিত ছিল। কিছুক্ষণ পর একজন ট্রাক চালক দেখতে পায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর হাসপাতালে চিকিৎসা শুরু হয়। রকের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক, তবে সময় মতো চিকিৎসা পাওয়ায় তার জীবনটা বেঁচে যায়। এদিকে ইন্সপেক্টর রকের মা বাবা ডাক্তারের সঙ্গে কথা বলতে থাকে। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল অপরাধীদের ধরার বদলে উল্টো রককে দোষী বানানোর চেষ্টা করছে। আসলে ইন্সপেক্টর ও শ্যামের সঙ্গে হাত মিলিয়ে চলছিল। কয়েকদিন পর রক ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এবং বাড়িতে ফিরে আসে। এই সময় জয় ও রকের খুব কাছের বন্ধু হয়ে যায়। অনেকদিন বিশ্রাম নেওয়ার পর রক পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। একদিন সে নিজের বাড়িতে কাজ করছিল, ঠিক তখন শ্যাম সেখানে আসে। শ্যাম তার লোকজন আচরণের জন্য রকের কাছে ক্ষমা চায় এবং তাকে নিজের ক্যাসিনোতে নিরাপত্তা বিভাগের প্রধান হওয়ার প্রস্তাব দেয়। রক কোনো উত্তর দেয় না। এরপর শ্যাম তখন তাকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে চায়, কিন্তু রক সে টাকা ফিরিয়ে দেয়। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যাই ঘটুক না কেন সে শ্যামের ক্যাসিনো বন্ধ করবেই। শ্যাম সেখান থেকে চলে যায়, কিন্তু শ্যাম জানতো রক একজন নেভি অফিসার এবং তার ক্ষমতা সম্পর্কে ভালোভাবে অবগত। তাই সে রককে নিজের দলে টানার চেষ্টা করছিল। কয়েকদিন পর রক সরাসরি থানায় যায় এবং শ্যামের ক্যাসিনোর বিরুদ্ধে মামলা করতে চায়, কিন্তু ইন্সপেক্টর মামলা নিতে অস্বীকার করে, বরং সে রকের পরিবার সম্পর্কে কথা বলে, তাকে সব ঝামেলা থেকে দূরে থাকতে বলে। আসলে এই দ্বীপে পুলিশ প্রধান নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেত, আর বর্তমান ইন্সপেক্টর সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল। তাই দ্বীপে প্রকাশ্যে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করত না। রক তাকে সতর্ক করে দেয়, যাই হোক সে শ্যামের ক্যাসিনো বন্ধ করবেই। এরপর সে থানার বাইরে চলে আসে। কিছুদিন পর অ্যানি নামে একটি মেয়ে রকের বাড়িতে আসে। অ্যানি ছিল রকের পুরনো বন্ধু। দুজনের মধ্যে পুরানো ভালো লাগা ছিল, কিন্তু কেউ কাউকে নিজের মনের কথা বলতে পারেনি। এরপর হঠাৎ রক হাসপাতাল থেকে ফোন পায়। জয় তার বন্ধুদের সঙ্গে মাদক সেবন করে হাসপাতালে ভর্তি হয়েছে। জয়ের অবস্থা দেখে রক ভেতর থেকে ভেঙে পড়ে। সে জয়ের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মাদকের সঙ্গে শ্যামের ক্যাসিনোর লোকজন জড়িত। আসলে শ্যাম ক্যাসিনোর আড়ালে একটি অবৈধ মাদক ব্যবসা চালাচ্ছিল। শুরুতে যে বড় কারখানাটি বন্ধ অবস্থায় দেখা গিয়েছিল সেটিও শ্যাম ইচ্ছা করে বন্ধ করে দিয়েছিল, কারণ সে চেয়েছিল দ্বীপের মানুষ কাজ হারিয়ে তার ক্যাসিনোর উপর নির্ভরশীল হয়ে পড়ুক। সবকিছু জানার পর রক নিজের অস্ত্র বের করে শ্যামের ক্যাসিনোর দিকে রওনা হয়। ক্যাসিনোতে ঢুকতেই শ্যামের অনেক নিরাপত্তা রক্ষী তাকে বাধা দেয়, কিন্তু রক একে একে সবাইকে পরাজিত করতে থাকে। ঠিক তখন বেঞ্জামিন সেখানে চলে আসে। রক ও বেঞ্জামিনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। দীর্ঘ লড়াইয়ের পর রক বেঞ্জামিনকে পরাজিত করে মাটিতে ফেলে দেয়। শ্যামের অফিসে একটি ওয়ান ওয়ে আয়না ছিল। সেই আয়নার আড়াল থেকে শ্যাম পুরো ঘটনা দেখছিল। রক আয়নাটি ভেঙে ফেলে। শ্যাম তখন রককে জানায় এখন থেকে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। রক সেখান থেকে চলে যায়, কিন্তু বাড়ি ফেরার পর সে দেখে চারিদিক থেকে পুলিশের গাড়ি তাকে ঘিরে ফেলেছে, তবু তাকে গ্রেপ্তার করা হয় না। কয়েকদিন পর রক তার আইনজীবীর সঙ্গে দেখা করে। আইনজীবী তাকে বলে যদি সে নিজের অপরাধ স্বীকার করে তাহলে তার শাস্তি কমতে পারে, কিন্তু রক অপরাধ স্বীকার করতে রাজি হয় না। অবশেষে তার আদালতে শুনানি হয়। আদালতে শ্যামের আইনজীবী একের পর এক রকের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। শ্যামের ক্যাসিনোর কর্মীরাও একে একে সাক্ষী হিসেবে হাজির হয়। দেখে মনে হচ্ছিল পুরো মামলাটাই রকের বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু একটি অদ্ভুত বিষয় ছিল, রকের নিজের আইনজীবীও তাকে ঠিকমতো রক্ষা করছিল না। সে কোনো গুরুত্বপূর্ণ সাক্ষী হাজির করছিল না এবং শক্ত কোনো যুক্তিও দিচ্ছিল না। রক বুঝতে পারে তার আইনজীবীকেও শ্যাম কিনে নিয়েছে। তখন রক বিচারকের কাছে নিজের মামলা নিজেই পরিচালনা করার অনুমতি চাই। উনি অনুমতি পাওয়ার পর রক নিজেই আদালতে বক্তব্য দিতে শুরু করেন। সে বিচারককে বলে শ্যামের ক্যাসিনো চালু হওয়ার আগে এই দ্বীপ ছিল শান্তিপূর্ণ। মানুষ কাজ করত, শিশুরা নিরাপদে খেলতো, তারা স্বাভাবিক জীবনযাপন করত, কিন্তু এখন পুরো দ্বীপে ভয় ছড়িয়ে পড়েছে, এমনকি ছোট্ট শিশুরাও মাদকের নেশায় জড়িয়ে পড়েছে। এরপর রক ঘোষণা করে যদি সে এই মামলা থেকে মুক্তি পায় তাহলে সে পরবর্তী শরীফ নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে জয়ী হয়ে সে এই দ্বীপকে আবার আগের মতো শান্তিপূর্ণ করে তুলবে। রকের কথা শুনে বিচারক কিছুক্ষণ চিন্তা করেন। অবশেষে বিচারক বলেন শেরিফ হিসাবে যে কাজটি করার কথা ছিল রক ইতিমধ্যে সেই কাজ করেছে, তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়। রক মুক্তি পেয়ে যায়। কয়েকদিন পর দ্বীপে শেরিফ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার রকের নির্বাচনে অংশ নেয়, জয়ীও হয়ে যায়। শেরিফ হওয়ার পর রক প্রথমেই থানায় যায়, কিন্তু সেখানে থাকা অধিকাংশ পুলিশ কর্মকর্তা আগের শেরিফ ও শ্যামের সঙ্গে যুক্ত ছিল। রক তাদেরকে সবাইকে বরখাস্ত করে দেয়। পরদিন শ্যাম তার বান্ধবীকে নিয়ে গাড়িতে যাচ্ছিল। রক মাঝ রাস্তায় তার গাড়ি থামিয়ে লাইসেন্স দেখতে চায়। প্রথমে শ্যাম শান্ত ছিল, কিন্তু পরে সে রককে হুমকি দিয়ে বলে তুমি শেরিফ হয়েছ ঠিকই, কিন্তু এই শহর আমার কথাতেই চলবে। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকে এবং তোমার পরিবারকে শেষ করে দিতে আমার বেশি সময় লাগবে না। রক কোনো উত্তর দেয় না। সে শুধু শ্যামের গাড়ির পিছনের একটি হেডলাইট ভেঙে দিয়ে বলে আগে গাড়ির হেডলাইট ঠিক করো। এদিকে দ্বীপে মাদকের সরবরাহ দিন দিন বাড়তেই থাকে। রক বুঝতে পারে শুধু মাদক বিক্রেতাদের ধরলে হবে না, তাকে মাদকের মূল উৎস পৌঁছাতে হবে। তাই সে পুরনো বন্ধু দেখে পুলিশের সঙ্গে যুক্ত করে নেয়। তারপর তারা ধীরে ধীরে মাদক সরবরাহকারীদের খুঁজে বের করতে শুরু করে
একজন একজন করে শ্যামের লোকজন ধরা পড়তে থাকে। একসময় শ্যামের প্রধান নিরাপত্তারক্ষী বেঞ্জামিনও পুলিশের নজরে আসে। তাকে ফাঁসানোর জন্য রে গোপন মাদক তার পকেটে ঢুকিয়ে দেয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। শ্যামের একটি বিশাল দানবাকৃতির ট্রাকও ছিল। রক ও রে সেটি জব্দ করে এবং ট্রাকটির বিভিন্ন অংশ খুলে ধ্বংস করে দেয়। শেরিফ হিসাবে রক দায়িত্ব নেওয়ার পর দ্বীপের সাধারণ মানুষও তাকে সহযোগিতা করতে শুরু করে। ফলে শ্যামের ক্যাসিনোর ব্যবসা ধীরে ধীরে কমতে থাকে। রক একের পর এক শ্যামের ব্যবসায় আঘাত করতে থাকে। এদিকে রক বুঝতে পারে শ্যাম এবং এবার তার পরিবারকে টার্গেট করতে পারে। তাই সে রেখে তার বাবা মায়ের নিরাপত্তার জন্য বাড়িতে পাঠিয়ে দেয় আর বেঞ্জামিনকে থানায় রেখে দেয়। রকও থানায় অবস্থান করতে থাকে। এরই মধ্যে অ্যানি রকের জন্য খাবার নিয়ে থানায় আসে। রক ও অ্যানির মধ্যে আগের ভালো লাগা এবং আরো গভীর হয়ে যায়। দুজনেই আর নিজেদের অনুভূতি লুকিয়ে রাখতে পারে না। রাত পেরিয়ে সকাল হয়। এদিকে শ্যাম তার লোকজনকে রকের বাড়ি এবং থানায় হামলা করার জন্য পাঠিয়ে দেয়। প্রথমে তারা থানার সামনে এসে রকের গাড়িতে গুলি চালায়। রক দ্রুত সতর্ক হয়ে যায়, অ্যানিকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর বাইরে থাকা কয়েকজন সশস্ত্র লোক মেশিন গান দিয়ে থানায় গুলি চালাতে শুরু করে। রকও পাল্টা গুলি চালায়, কিন্তু তাদের হাতে ছিল ভারী অস্ত্র। অবিরাম গুলির কারণে থানার দেয়াল ধ্বংস হতে শুরু করে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। রক মাটির নিচে একটি জায়গা তৈরি করে ও অ্যানিকে সেখানে লুকিয়ে রাখে। তারপর সে বেঞ্জামিনের কাছে যায়। বেঞ্জামিন তখন নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করছিল। হামলাকারীরা তাকেও মেরে ফেলতে চাইছিল। এসব সুযোগে রক বেঞ্জামিনকে মাদকের আসল রহস্য বলতে বাধ্য করতে চায়। শেষ পর্যন্ত বেঞ্জামিন জানায় শ্যাম একটি পুরনো কোম্পানির আড়ালে মাদক তৈরি করছে। থানার নিচে একটি গোপন ট্যানেলও ছিল। রক সেই ট্যানেলের ভিতর দিয়ে বের হয়ে পরিকল্পনা করে। অন্যদিকে বাইরে থাকা হামলাকারীরা গুলি চালিয়ে যেতে থাকে। রক নিচ থেকে গুলি করে একজনকে হত্যা করে। বাকি লোকগুলো গুলির শব্দ দিকে লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে থাকে, কিন্তু রক একে একে তাদের সবাইকে শেষ করে দেয়। একসময় একজন হামলাকারী ট্যানেলের ভিতর ঢুকে রককে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। রক অ্যানিকে গুলি চালিয়ে তাকে বিভ্রান্ত করতে বলে। লোকটি অ্যানির দিকে এগিয়ে গেলে রক সুযোগ নিয়ে আক্রমণ করে। শেষ পর্যন্ত রক ও অ্যানি সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে। অন্যদিকে রকের বাড়িতে হামলা চলছিল। রান্নাঘরে জয়কে একজন হামলাকারী ধরে ফেলে। ঠিক তখন রে সেখানে পৌঁছে যায়। হামলাকারী রেকে গুলি করে আহত করলেও ভয় পায় না রে। সে পাশ থেকে একটি ছুরি নিয়ে হামলাকারীকে আক্রমণ করে এবং হত্যা করে। অন্যদিকে আর একজন হামলাকারী এলিসাকে ধরে রেখেছিল। রকের বাবা মাকেও বন্দুকের মুখে রাখা হয়েছিল। হঠাৎ উপরের দুই হামলাকারী মারা গেলে একজন নিচে দেখতে আসে কি হয়েছে। নিচে এসে তার সঙ্গে মৃতদেহ দেখতে পাই। ঠিক তখন রে তাকে গুলি করে। উপরে আর একজন হামলাকারী গুলির শব্দ শুনে ভয় পেয়ে যায়। এলিসা সুযোগ বুঝে তাকে ধাক্কা নিয়ে নিচে ফেলে দেয়। রে তাকে গুলি করতে গেলেও প্রথমবার লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর দুজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। একসময় হামলাকারী গুলি রিলোড করতে গেলে রে দ্রুত তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত রে তাকেও হত্যা করে। এরপর রক সেখানে পৌঁছে নিজের পরিবারকে নিরাপদ দেখতে পায়। সবাই যখন কিছুটা স্বস্তি পেয়েছে, তখন মৃত ভেবে পড়ে থাকা এক হামলাকারী আবার উঠে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সময় রকের বাবা তাকে গুলি করে হত্যা করেন। এরপর রক চলে যায় সেই পুরনো কোম্পানির দিকে, যেখানে শ্যাম গোপনে মাদক তৈরি একটি ল্যাব বানিয়েছিল। রক সেখানে পৌঁছে শ্যামের সঙ্গে তার দেখা হয়। আসলে শুরু থেকে শ্যাম রককে ফাঁদে ফেলার পরিকল্পনা করছিল। রক ভিতরে ঢুকতেই সিস্টেম চালু হয়ে যায়। এরপর শ্যাম সরাসরি রকের উপর আক্রমণ করে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। লড়াই করতে করতে তারা উপর থেকে নিচে পড়ে যায়। শ্যাম খুব বেশি আহত না হলেও রকের পা গুরুতর আহত হয়। রক দূরে গিয়ে নিজেকে লুকিয়ে রাখে, কিন্তু শ্যাম তাকে খুঁজতে থাকে এবং লাঠি দিয়ে আঘাত করতে থাকে। একসময় শ্যাম রকের উপর পড়ে যায় এবং আবার তাকে আক্রমণ শুরু করে। এত গুরুতর আহত হওয়ার পরও রক হাল ছাড়ে না। সে শেষ শক্তিটুকু দিয়ে শ্যামের সঙ্গে লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত ভয়ঙ্কর লড়াইয়ের পর শ্যামের পতন ঘটে। গল্পের শেষে রক শ্যামের ক্যাসিনো সিল করে দেয়। এভাবে দ্বীপের মানুষের উপর থেকে মাফিয়া ও মাদকের ভয় ধীরে ধীরে দূর হয়ে শুরু করে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর এমন মুভির গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।